অধরা নামের এক গ্রামে একটা গোদাম ছিল। সেখানে রাজা রোজ একটা করে শিকার করা জানোয়ার আর তরোয়াল এনে রেখে দিত। ওই জায়গায় শুধুমাত্র রাজার শিকার করা জানোয়ার আর তরোয়াল রাখা হতো। আর সেগুলোর দেখাশোনা করার জন্য রাজা মালা আর জয়া দুটো মহিলাকে কাজে রেখেছিল। একবার সন্ধেবেলায় রাজা যখন শিকার করে ফিরছিল, তখন সে নিজের সাথে একটা নেকড়ের কাটা মাথা নিয়ে আসে। এর আগে রাজা জন্তুদেরকে শুধু মেরেছিল, কিন্তু আজকে তাদেরকে কেটে প্রথমবার এনেছিল। এই কারণে মালা আর জবা ভয় পেয়ে গেছিল। রাজা গোদামে এলো। ওই মহিলাগুলো ওখানেই দাঁড়িয়েছিল। এর মাথাটাকে বিশেষভাবে সাজানো হোক, এটা আমার বিশেষ শিকার। সেবকরা ওই নেকড়ের মাথাটা মহিলাদের হাতে দিয়ে দিল। ওটা থেকে এখনো রক্ত বেরোচ্ছিল। রাজা নিজের তরোয়াল মালার হাতে দিয়ে বলল, এটাও বিশেষভাবে রাখবে, আমি কাল দেখতে আসব। এইটুকু বলে রাজার সেবকরা ওখান থেকে চলে গেল। মালা আর জবা ওই শিকার আর তরোয়ালটাকে গোদামের ঠিক মধ্যিখানে সাজিয়ে দেয়। আজকের কাজ তো শেষ, চল খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি, খুব খিদে পেয়েছে। দাঁড়া, এই দেখ, তরোয়ালে লেগে থাকা সব রক্ত মাটিতে পড়ে যাচ্ছে, এটা পরিষ্কার করতে হবে। ঠিক আছে, আমি করে দিচ্ছি, তুই তাড়াতাড়ি যা, খাবার গরম কর, যা। হ্যাঁ ঠিক আছে, ভালো করে করবি। হ্যাঁ। জবা অন্য ঘরে চলে গেল আর মালা ও মাটিতে পড়ে থাকা রক্ত পরিষ্কার করতে লাগলো। ওর মাথা তরোয়ালে পড়ে যাওয়ার কারণে কেটে যায় আর ওর শরীর দুই ভাগে ভাগ হয়ে যায়। তরোয়ালে মালা আর নেকড়ের রক্ত এক হয়ে নিচে মালার মাথায় পড়তে লাগলো। মালা এখনো যন্ত্রণায় ছটপট করছিল, কিন্তু কিছুক্ষণ পর ছটপট করতে করতে ও মরে গেল। মালার শরীর ঝিমিয়ে গেল। তরোয়ালের এই রক্ত এখনো ওর মাথায় পড়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ওই কাটা নেকড়ের চোখ দুটো চমকাতে লাগলো, আর তার কারণে ওর ভয়ঙ্কর আর জ্যান্ত মনে হচ্ছিল। হঠাৎ করে মালার শরীর উঠতে উঠতে এলো আর মাথার সঙ্গে গিয়ে চিপকে গেল। তরোয়াল থেকে পড়া রক্তের ফোঁটা হাওয়ায় থেমে গেল আর মালার শরীর আস্তে আস্তে নড়তে লাগলো। ওর মধ্যে আবার প্রাণ এসে গেল। যখনই মালা নিজের চোখ খুলল, রক্তের সেই ফোঁটা তরোয়ালের দিকে আকর্ষিত হয়ে যায়। ওর চোখ দুটো একেবারে হলুদ হয়ে গেছিল। মাথায় কাটা দাগের চিহ্নটাও একদম সেরকমই ছিল, আর তার থেকে নেকড়ে আর মালার রক্ত একসাথে বয়ে যাচ্ছিল। মালার শরীরে নেকড়ের মতো চুল বেরোতে লাগলো, আর তার কারণে ও একটা কুৎসিত ডাইনির মতো লাগছিল। ও ওই তরোয়ালটা তুলল আর নিজের বড় জিভ বাইরে বের করে দেয়। ওর উপরের রক্ত এক ঝটকায় চেটে নিল। তরোয়ালের কারণে ওর জিভ দুই ভাগে কেটে যায়, কিন্তু মুখ থেকে একটুও রক্ত বেরোল না। ওই ডাইনি নেকড়ের মতো চেঁচাতে লাগলো। ডাইনির শান্ত হওয়ার পরে জবার আওয়াজ এলো, মালা কি করছিস? চলে আয়, খাবার গরম হয়ে গেছে, খিদে পেয়েছে। তরোয়াল হাতে নিয়ে ডাইনি জবার দিকে এগোতে লাগলো। জবা একটা ছোট ঘরে বসে খাবার খাচ্ছিল। ঘরের দরজা ছোট হওয়ার কারণে মাথা ঝুঁকিয়ে ভেতরে যেতে হতো। ওই ডাইনি ঘরের দরজা অবধি এলো। জবা মালার শাড়ি দেখলো আর বলল, এসে গেছিস তুই? কি করছিলি এতক্ষণ ধরে? কিছুক্ষণ অবধি ডাইনি কিছু না বলে ওখানে দরজার কাছে দাঁড়িয়ে রইল। চল ভেতরে আয়, খিদে পায়নি তোর? খিদে পেয়েছে। ডাইনি নিজের মাথা জোরে জোরে দেওয়ালে মারল
আর দরজার ভাগটা ভেঙে দিল। জবা মালার ওই ডাইনিওয়ালা রূপ দেখে ভয় পেয়ে গেল। ডাইনির জবার দিকে এগোলো আর তরোয়াল দিয়ে ওর উপরে ঘাত করতে লাগলো। জবা জোরে জোরে চিৎকার করতে লাগলো, সাহায্যের জন্য আওয়াজ দিচ্ছিল, কিন্তু ওখানে কেউ ছিল না। ডাইনি জবার শরীরে অনেকগুলো টুকরো করে দিল আর ওই টুকরোগুলো খেতে লাগলো। নিজের কাটা জিভ দিয়ে জবার রক্ত চাটতে লাগলো। পরের সন্ধে যখন রাজা নিজের শিকার নিয়ে এলো, তখন গোদামের অবস্থা দেখে ভয় পেয়ে যায়। সে দেখলো যে কালকের তরোয়ালটা নিজের জায়গায় ছিল না, মাটিতে চারিদিকে রক্ত পড়েছিল। এইসব কি হলো? মালা, জবা! রাজা আস্তে আস্তে ভিতরে আসতে লাগলো। রাজার দুটো সেবকও ভয়ে ভয়ে রাজার পেছনে যেতে লাগলো। চলতে চলতে রাজা ওই ছোট ঘরের কাছে পৌঁছলো আর ভেতরের ওই দৃশ্য দেখে আরো বেশি ভয় পেয়ে গেল। মাটিতে সব রক্ত আর নাড়ি ভড়ি পড়েছিল, যে কারণে রাজা নিজের তরোয়াল বের করলো আর আগে এগোতে থাকলো। হঠাৎ ডাইনি ওপর থেকে ওই দুটো সেবকের উপরে হামলা করে দিল আর তরোয়াল দিয়ে ওদেরকে মেরে ফেলল। ও রাজার উপরেও হামলা করলো, কিন্তু রাজা নিজের তরোয়াল সামনে করে নিজেকে বাঁচিয়ে নেয়। কে তুমি? মালা? খিদে পেয়েছে, তোমাকে খাবো। মালা, মানে তুমি জবাকে মেরেছো আর খেয়ে ফেলেছো? নরভক্ষী কোথাকার! ডাইনি এটা শুনে খুব রেগে গেল আর নেকড়ের আওয়াজে চিৎকার করতে লাগলো। ডাইনি রাজার উপরে জোরে আক্রমণ করলো আর তার তরোয়াল ভেঙে দিল। তক্ষুনি দ্বিতীয়বার ঘাত করলো আর তার মাথা ধড় থেকে আলাদা করে দিল। তিনজনকে মারার পরে ওদের বডিগুলোকে টেনে টেনে ভেতরে নিয়ে গেল আর এক একজনকে কেটে কেটে খেতে লাগলো। খিদে পেয়েছে। ভীমপুর গ্রামে গত 10 বছর ধরে সবাই অন্ধকার হওয়ার পরে নিজের নিজের বাড়ি থেকে বাইরে বেরোয় না। অন্ধকার হওয়ার পরে ভীমপুর গ্রামে বিনুনি করা ডাইনি ঘুরে বেড়ায়। আজ আমাকে যে হোক করে বাঁচিয়ে নাও এই বিনুনি করা ডাইনির থেকে। হে ভগবান, বাঁচিয়ে নাও, প্লিজ বাঁচিয়ে নাও, ভগবান বাঁচিয়ে নাও। তখনই জোরে জোরে হাওয়া বইতে শুরু হয়ে যায় আর রাজুর ভয় আরো বেশি বেড়ে যায়। ওর ঘাম বেরোতে শুরু হয়ে যায়। ও বারবার পেছনে ঘুরে ঘুরে দেখে যাচ্ছিল। না না না, পেছনে কেউই নেই, নেই, কেউ নেই। কিন্তু রাজু যখনই সামনে তাকালো, চুলের বিনুনি করা ডাইনি ওর ঠিক সামনে দাঁড়িয়েছিল। না না, বাঁচাও, বাঁচাও আমাকে কেউ, বিনুনিওয়ালা ডাইনি এসে গেছে। রাজু দৌড়ে যাচ্ছে আর পেছন থেকে বিনুনি চুল চলে আসে, রাজুর পায়ে জড়িয়ে ধরে আর তারপর ডাইনি নিজের চুল দিয়ে রাজুকে টেনে কুয়ো অবধি নিয়ে যায়। না না, আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। ডাইনি রাজুর কোনো কথা শুনল না আর ওকে কুয়োতে ঠেলে দিল। রাজু সাঁতার কাটতে জানে না। ও জলে হাত পা ছুঁড়তে ছুঁড়তে শেষে মরে যায়। গ্রামের কোনো লোক রাজুর সাহায্য করতে পারল না। পরের দিন রাজুর লাশ কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসে। গ্রামের লোকেরা রাজুর জন্য আফসোস করছিল, কিন্তু তাদের মনে বিনুনিওয়ালা ডাইনির ভয়ও ছিল। কিছুদিন পর গ্রামে এক নববিবাহিত স্বামী স্ত্রী আসে।
দুজনের জুটি খুব ভালো ছিল। সবাই ওদেরকেই দেখে যাচ্ছিল। মোহন, সবাই আমাদেরকে এইভাবে কেন দেখছে? আরে তুমি চিন্তা করছো কেন? গ্রামে আমরা নতুন এসেছি, সেই জন্য হয়তো সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এমনিতেও এটা গ্রামের লোকেদের স্বভাব। আমার কিন্তু খুব অদ্ভুত লাগছে। আগে গিয়ে ফ্রেশ হয়ে নি, তারপর গ্রামের সবার সঙ্গে কথা বলবো। তারপর তোমার আর অদ্ভুত লাগবে না। মোহন ওই মহিলার বাড়িতে যায়, যেখানে ও ভাড়ার জন্য ঘরের কথা বলেছিল। কি আপনার এই গ্রামের ট্রান্সফার হয়েছে? হ্যাঁ কাকি। কাকি বারবার প্রিয়ার বিনুনি চুলের দিকে দেখে যাচ্ছিল। এটা দেখে প্রিয়া আরো বেশি চিন্তায় পড়ে গেল। কাকি, আপনি আমার চুলের দিকে এইভাবে কেন তাকিয়ে আছেন? আপনি নয়, শুধু গোটা গ্রামের লোক আমাদের দুজনকে এইভাবে দেখছে যেন কোনো ভূত দেখে ফেলেছে। হ্যাঁ, একদম ঠিক বলেছ তুমি। এই গ্রামে বিনুনিওয়ালা ডাইনির ছায়া ঘুরে বেড়ায়। সেই জন্য এই গ্রামে কেউ চুলে বিনুনি করে না। যদি তোমাদের দুজনের প্রাণ প্রিয় হয়ে থাকে তাহলে চুল কেটে ফেলো আর এই গ্রাম ছেড়ে কোথাও চলে যাও, না হলে ওই বিনুনিওয়ালা ডাইনি তোমাদের দুজনকে মেরে ভূত বানিয়ে দেবে। এসব এখানে এরা কি বলে যাচ্ছে? ভূত প্রেত, আমি এসব বিষয় একদম বিশ্বাস করি না। আমি চুল কাটবো না। এই চুল বাড়ানোর জন্য আমার কত বছর লেগে গেছে, ব্যাস সেটা শুধু আমিই জানি। আমি চুল কাটছি না। কাকি, আপনি এখানে আপনার ঘর দেখিয়ে দিন। কাকি কিছুই বলল না, শুধু আঙুল দিয়ে পাশের একটা ঘরের দিকে ইশারা করে দিল। রিয়া আর মোহন ওই ঘরের ভেতরে ঢুকে পড়ল। ওদের দুজনেরও বুড়ি কাকির কথায় বিশ্বাস ছিল না। মোহন, তুমি বেছে বেছে এই গ্রামটাই পেলে? এখানে সবাই বিনুনিওয়ালা ডাইনি থেকে ভয় পায়। সত্যি সত্যি এরকম কিছু হয়ে থাকে তাহলে কি হবে? কি তুমিও এই বোকা গ্রামের লোকেদের কথা বিশ্বাস করছো? মোহন, তবু সত্যি কি এই গ্রামে বিনুনিওয়ালা ডাইনি থাকতে পারে? আমি তো এইসব কিছু প্রথমবার শুনছি। আর এমনিতেও যদি এইসব সত্যি সত্যি হতো তাহলে আমাদের সেই নিয়ে অত ভাবা উচিত নয়। আমরা এই গ্রামে শুধু কয়েকদিনের অতিথি। দুজন একে অপরের সঙ্গে কথা বলতে বলতে শুয়ে পড়ল। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। মাঝরাতে প্রিয়া ভয় পেয়ে উঠে পড়ে। এমন মনে হলো যেন কেউ আমার নাম নিয়ে ডাকছে আমায়। প্রিয়া মোহনের দিকে তাকালো, তারপর অন্য দিকে দেখলো। ওর ঠিক পাশে বিনুনিওয়ালা ডাইনি বসেছিল। মোহন, মোহন তাড়াতাড়ি ওঠো। মোহন, মোহন তাড়াতাড়ি ওঠো। মোহন, ওখানে দেখো, ওখানে কে দেখো। ওঠো মোহন। কে তুমি? তোর মরণ। প্রিয়া আর মোহন দরজা দিয়ে বাইরে পালাচ্ছিল, কিন্তু ডাইনি প্রিয়াকে ওর চুল ধরে টেনে নেয় আর ওকে আবার বিছানায় টেনে নেয়। বাঁচাও! বিনুনিওয়ালা ডাইনি মোহনকে নিজের চুল দিয়ে গলা টিপে মেরে দেয়। প্রিয়া দৌড়তে দৌড়তে হাঁপিয়ে পড়ে। ওখানেই পাশে বট গাছের লম্বা লম্বা ডালের সাহায্যে ও লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ছিল। আস্তে আস্তে ওই ডাল ডাইনির চুলে বদলে যায়। প্রিয়া ভয় পেয়ে যায়, আর যখনই ও ওপরের দিকে তাকালো তখন ডাইনি নিজের চুল দিয়ে প্রিয়াকে ওপরের দিকে টেনে নেয়। না না না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে যেতে দাও।
আমার কি ক্ষতি করেছি? আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই গ্রামে শুধু আমারই চুল থাকবে। তুই যদি চাস আমি তোকে ছেড়ে দিই তাহলে ঠিক আছে, যা। ডাইনি প্রিয়াকে ওপরে গাছ থেকে নিচে ছেড়ে দেয়। পরের দিন রক্তে লথপথ প্রিয়ার মৃতদেহ সব গ্রামবাসীরা দেখে। এটা দেখে গ্রামের সবাই তান্ত্রিককে ডাকার সিদ্ধান্ত করে। সন্ধে অবধি তান্ত্রিক গ্রামে চলে আসে আর সেই বটগাছের ঠিক নিচেটায় নিজের যজ্ঞ শুরু করে দেয়। ওই গাছের কাছে ডাইনির চুল অবধি পেয়ে যায় ওই তান্ত্রিক। এই ডাইনি, আমার সামনে আয়। আমি জানি তুই এখানেই কোথাও আছিস। তাড়াতাড়ি সামনে আয় ডাইনি। এই তান্ত্রিক, তোর কি চাই? তো এখানে মেরে ঝুলিয়ে দেব। আমি যা যা জিজ্ঞেস করব সেগুলোর সঠিক সঠিক উত্তর দিতে থাক, না হলে ভালো হবে না। তুই আমার শক্তির ব্যাপারে জানিস না ডাইনি। তুই ভাবতেও পারবি না আমি তোর সেই অবস্থা করে দিতে পারি। তুই এদের সবাইকে কেন মারছিস? আমিও এই গ্রামেই থাকতাম। আমার নাম গঙ্গা। ওই ঠাকুর 12 বছর আগে। আরে গঙ্গা, তুই আমাকে বিয়ে করে নে। তোর চুল আমায় খুব ভালো লাগে। বিয়ে আমি তোর সঙ্গে করব না। তোর মতো নোংরা লোক আমি কোথাও দেখিনি। আচ্ছা, তাহলে আমার নোংরামিটাও দেখে নে এবার। ওই ঠাকুর আমার চুল ধরলো আর আমাকে গ্রাম থেকে বাইরে টেনে টেনে নিয়ে গেল। আমার পুরো শরীর ছিলে গেল। আমি শুধু কাঁদতেই থাকলাম। কেউ আসেনি আমাকে বাঁচানোর জন্য। ও আমাকে টানতে থাকলো যতক্ষণ না আমি মরে গেলাম। এই জন্য আমি এই গ্রামের সবার থেকে প্রতিশোধ নিচ্ছি। তাহলে এর মানে তুই গ্রামের সবাইকে মারতে থাকবি? হ্যাঁ, যদি পারি তাহলে তোকেও মেরে ফেলবো। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে দিল। ডাইনি ছটপট করল আর শেষে ডাইনি তান্ত্রিকের বোতলে বন্দী হয়ে গেল। তান্ত্রিক বোতল ওঠালো আর জঙ্গলের দিকে রওনা দিল। ওই বোতলের ভেতর থেকে ডাইনি চিৎকার করলো, কিন্তু ও বাইরে বেরোতে পারছিল না। বিনুনিওয়ালা ডাইনি এখন বোতলেই বন্দী হয়ে গেছে। সূর্যের প্রথম আলোর সাথে গ্রামে একটা নতুন সকাল হয়। সবাই নিজের নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে কাজ করছিল। এরই মধ্যে একটা দোকানের বাইরে একটা মহিলা আসে, যার নাম সুরেখা ছিল। সুরেখা আঁচলের অর্ধেক অংশ নিজের ঠোঁটে চেপে টিপে রেখেছিল। ভাই, আমি কাজের খোঁজে এখানে এসেছি। যদি আপনার কাছে কোনো কাজ থাকে তাহলে বলে দিন, যে কোনো কাজ করে নেব। আরে তুমি কোন গ্রাম থেকে এসেছো? দেখে এই গ্রামের তো লাগছো না। অনেক দূরের গ্রাম থেকে এসেছি। আমার সাথে দুর্ঘটনা হয়েছে। তখনই জোরে জোরে হাওয়া বইতে লাগে। সুরেখার আঁচল উড়ে যায়। সুরেখার অর্ধেক উড়ে যাওয়া চেহারা সবাই দেখে ভয় পেয়ে যায়। হে ভগবান, এত ভয়ঙ্কর চেহারা আমি নিজের জীবনে আগে কখনো দেখিনি। আরে একে তো দেখে আমার একটা চোখওয়ালা ডাইনি মনে হচ্ছে। না না, আপনারা আমাকে ভুল ভাবছেন। আমি কোনো ডাইনি নই। দয়া করে আমাকে কিছু কাজ দিয়ে দিন। পাগল হয়ে গেছিস নাকি তুই? তুই কি আমার দোকান বন্ধ করতে চাইছিস? এই গ্রামে আর কখনো যেন না দেখি তোকে। সুরেখার অর্ধেক পড়ে যাওয়া চেহারা দেখে সবাই ওকে প্রায় ডাইনি বলে তাড়িয়ে দিত। সুরেখা দুদিন ধরে খালি পেটে
কাজের সন্ধানে গ্রামে গ্রামে ঘুরতে থাকলো। দুর্বলতার কারণে মাথা ঘুরছে। এই গ্রামে কারখানা রয়েছে, জিজ্ঞেস করে দেখি যদি যদি কিছু কাজ পেয়ে যাই। দাদা, দাদা, এই কারখানার মালিককে, আমার একটা কাজের দরকার। আপনি কি আমার কাজে রাখতে পারবেন? আমারও কর্মচারীর খুব দরকার, আপনি এখানে কাজ করতে পারেন। তখনই সুরেখা অজ্ঞান হয়ে যায় আর বাকি মেয়েরা দৌড়ে চলে আসে। ওরা সবাই সুরেখার অর্ধেক পুড়ে যাওয়া চেহারা দেখে ফেলে। কি দেখছিস? এটা একটা সত্যি ডাইনি। আমার কথা শোনো, একে তাড়িয়ে দাও মালিক, তাড়িয়ে দাও একে। আরে ডাইনি ডাইনি বলে কিছু হয় না, তোমরা সবাই এখনো কোন যুগে বাস করছো? সুরেন্দ্র কুমার জলের কয়েকটা ফোঁটা সুরেখার মুখে ঝাপটে দেয়, যে কারণে সুরেখার জ্ঞান ফিরে যায়। তুমি ঠিক আছো তো? হঠাৎ করে অজ্ঞান কি করে হয়ে গেলে? দুদিন ধরে কিছু খাইনি, যে কারণে আমার মাথা ঘুরে গেছিল। ঠিক আছে ঠিক আছে, কিছু খেয়ে নাও, তারপর আজ থেকেই কাজ শুরু করে দিও। কি? আজ থেকে কাজ শুরু করে দিও? আপনি দেখতে পাচ্ছেন না যে ও একটা ডাইনি? ডাইনি! আমি ওকে এক মুহূর্তের জন্য এখানে থাকতে দেব না। একটু বোঝার চেষ্টা করো, কোনো মানুষকে এইভাবে বলা উচিত নয়। দিদি, 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 আমার স্বামী মদ খেয়ে আমাকে মারধর করতো, কখনো লাথি মারতো, কখনো ঘুষি মারতো। একদিন ও খুব মদ খেয়ে ফেলেছিল আর আর আমাকে জ্বলতে থাকা চুলে ঠেলে দেয়। দিদি, আমি সেদিন থেকে এরকম হয়ে গেছি। আর তোর স্বামী মদ খেয়ে খেয়ে ওর লিভার খারাপ হয়ে যায় আর কয়েক মাস আগেও মারা গেছে। খুব খারাপ হয়েছে বোন তোমার সঙ্গে, শুনতে পেলে? এবার শুনে শান্তি হলো? মিথ্যে কথাও তো বলতে পারে, আমার তো কি ডাইনিই মনে হচ্ছে। চুপ কর বিয়াদব কোথাকার, তুমি এখানে না থাকতে চাইলে চলে যাও। আজ থেকে এই বোন এখানেই কাজ করবে। আপনি খাবার খেয়ে নিন, কিছুক্ষণ বিশ্রামও করে নিন। আগে কারখানায় মহিলা কর্মচারীরা সুরেখার থেকে এখনো ভয় পাচ্ছিল, কারণ তারা ওকে ডাইনি ভাবছিল। সেই রাতে সুরেন্দ্র কুমারের ছেলে ঘুমিয়ে ঘুমিয়ে ছটফট করতে লাগলো। ওই বাচ্চাটা বেচারা নিঃশ্বাস নিতে পারছিল না। মনে হচ্ছে ওই ডাইনি আমার ছেলেকে মারছে। বাচ্চা নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে করতে মরে যায়। আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে! সব ওই ডাইনিরই কাজ। তোমাকে বলেছিলাম না, সব তোমার কারণে হয়েছে। আমার ছেলে। সুরেন্দ্র নিজের ছেলেকে কষ্ট পেতে দেখে আর তাকে তার স্ত্রীর কথায় বিশ্বাস হয়ে গেল। সেও সুরেখাকে ডাইনি মেনে নিল। আজ তো আমি ওকে মেরেই ফেলবো। আমার ছেলেকে খেয়ে নিল এসেই, ডাইনি কোথাকার! সুরেন্দ্র কুমার সুরেখাকে গ্রামের চৌমাথায় বেঁধে দিল। যে মানুষটা তোকে কাজ দিল, খেতে দিল, তারই ছেলেকে খেয়ে ফেললি তুই। ডাইনি কোথাকার! মারে একে, মেরে ফেলো। ভগবানের জন্য আমায় ছেড়ে দিন, আমি কোনো ডাইনি নই। সুরেন্দ্র রাগ শান্ত হলো না। সে একটা মশাল হাতে নিল আর সুরেখাকে জ্যান্ত পুড়িয়ে ফেলল। সুরেখা ওখানে ছটফট করতে করতে মরে গেল। তারপর কিছুদিন পর রূপা প্রায় অর্ধেক রাতে কারখানায় কাজ করছিল। তখনই দরজা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। কে ওখানে? পেছন থেকে কেউ রূপার চুল টেনে নিয়ে যেতে থাকে। আমায় যেতে দাও, আমায় যেতে দাও, আমায় যেতে দাও। আমি ডাইনি। একটা চোখ থাকা ডাইনি রূপাকে একটা চলন্ত মেশিনে ছিঁড়ে দেয়। তার রক্তের ফোঁটা
চারিদিকে ছড়িয়ে গেল। রূপার কাটা মাথা দেখে সুরেন্দ্র কুমার আর সুনিতা ভয় পেয়ে যায়। আরে এসব কি করে হয়ে গেল? শোনো না, আমার খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে। তুই ঘরে যা, আমি এর বডি সরিয়ে আসছি, নাহলে সবাই ভাববে যে আমরাই একে মেরে ফেলেছি। চুপচাপ ঘরে বসে থাক, আমি কিছুক্ষণ পরে আসছি। হে ভগবান, এইসব কি করে হয়ে গেল? কোথাও ওই ডাইনিটা নয় তো? ডাইনিকে দেখে সুনিতা ভয় পেয়ে যায়। আমাকে আমাকে যেতে দে, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। তুই আমাকে যেতে দিয়েছিলি? বল। ছাড়, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। ডাইনি সুনিতার গলা ধরে নেয় আর দেওয়ালে ঘষড়ে ঘষড়ে ওপরে টেনে নেয়। সুনিতা নিজের হাত পা মারতে মারতে মরে গেল। কিছুক্ষণ পর সুরেন্দ্র কুমার ঘরে পৌঁছলো। আমি বডি পুঁতে এসেছি, এখন আর কোনো সমস্যা হবে না সুনিতা। সুনিতা, সুনিতা। সুনিতার কোনো আওয়াজ এলো না। সুরেন্দ্র কুমার যখনই রুমে গেল, সুনিতার বডি বেডের উপরে পড়েছিল। সুনিতা, এসব কি করে হয়ে গেল? সুনিতা, সুনিতা। যাইনি বলেছিলি না আমাকে? সুরেন্দ্র কুমার দৌড়ে পালায়, কিন্তু ঘরের দরজা খুলতে পারল না। ডাইনি পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। বাঁচাও, বাঁচাও, ডাইনি আমাকে মেরে ফেলবে, বাঁচাও আমাকে। ডাইনি সুরেন্দ্র কুমারের পা ধরে আগুনে নিয়ে চলে যায়। আগুনের ঝাপটায় সুরেন্দ্র কুমারের চিৎকার গর্জন হচ্ছিল। বাঁচাও, বাঁচাও। এই লোকগুলো মিলে আমাকে ডাইনি ডাইনি বলে শেষে ডাইনি বানিয়ে দিল। একটা চোখওয়ালা ডাইনি। ববিতা একলাই তার মা আর তার অসুস্থ ভাইয়ের খরচ সামলাচ্ছিল। ববিতা একটা কলেজে প্রফেসরের কাজ করে। একদিনও কলেজে যাওয়ার জন্য বেরোচ্ছিল, আরও নিজের বাঁ পাটা আগে বার করে যাচ্ছিল। তখনই, ববিতা, আমি তোকে কতবার বলেছি বাড়ি থেকে বেরোনোর সময় আগে ডান পাটা বার করা দরকার, না হলে এটা অশুভ মানা হয়। মা, আমিও তোমাকে কতবার বলেছি মা, আমি এইসব কথায় একদম বিশ্বাস করি না। এইসব আসলে মন গড়া কথা। আজকে অমাবস্যার কালো রাত, আজ তাড়াতাড়ি বাড়ি আসবি। আজকের দিনে অনেকেই কালো জাদু করে ববিতা। আরে মা, তুমি এইসব বিষয় কেন বিশ্বাস করো? এইসব কিছুই হয় না। না না, এইসব কথা অনেক ভেবে চিনতে তবেই করা হয়। সরিতা অনেক অন্ধবিশ্বাসী ছিল আর সব সময় এই সবের থেকে বাঁচার জন্য টোনা টোটকা করে থাকত। তার ছেলে সুজয় অনেক বছর আগে একটা অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গেছিল আর হাঁটতে চলতে অসমর্থ ছিল। তার পুরো খেয়াল তার বোন ববিতাই রাখত। ববিতা কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর অনেক কাজ থাকার কারণে আজ ওর বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়। আজ মা তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিল, কিন্তু কাজ বেশি থাকার কারণে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো সম্ভবই নয়। মাকে একবার ফোন করে বলে দিই, হ্যাঁ, ফিরতে দেরি হয়ে যাবে। ববিতা যখনই নিজের ফোনটা বার করল, ফোন ওর হাত থেকে পড়ে গেল আর ভেঙে গেল। ওর বাড়ি ফিরতে আরও বেশি লেট হয়ে গেল। ও কোনো ট্যাক্সি বা অটো খুঁজে পেল না। ও পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দিয়ে দিল। আজকে এই মোবাইলটা খারাপ হওয়ার ছিল। আশেপাশেও কিছু নজরে পড়ছে না। ববিতার এমন মনে হলো যেন কেউ সাহায্যের জন্য ডাক দিচ্ছে। ববিতা আওয়াজের পিছু করতে করতে আওয়াজের পেছনে যেতে লাগলো। কে আছে ওখানে? তুমি এভাবে কাঁদছো কেন?
ববিতা কিছুই দেখতে পেল না, কিন্তু ও আওয়াজের পিছু করতে করতে চলে গেল। তখনই ও দেখতে পেল যে ও একটা কবরস্থলে পৌঁছে গেছে। যখনই ববিতা ওই কবরস্থলে পৌঁছে গেল, এইসব কি হচ্ছে? আমি রাতে কবরস্থলে কি করে পৌঁছে গেলাম? ওখানে কুকুরদের কান্নার আওয়াজ, বাদুড়ের কথা বলার আওয়াজ আর ব্যাঙগুলোর জল থেকে ডাক দেওয়া পরিষ্কার শোনা যাচ্ছিল। চারিদিকে একদম শান্ত পরিবেশ ছিল, তার মাঝে নীরবতাকে চিরে আওয়াজ অনেক ভয়ঙ্কর মনে হচ্ছিল। ববিতা ওই কবরস্থল থেকে বেরোনোর চেষ্টা করতে থাকে, কিন্তু ও যেখানেই যাচ্ছিল ও শুধুমাত্র বড় বড় দেওয়াল দেখতে পাচ্ছিল। ওখানে কোনো গেট ছিল না। যদি এখানে কোনো গেট না থাকে তাহলে আমি ভেতরে কি করে এলাম? গভীর অন্ধকার হয়ে গেছিল। ববিতা ওই কবরস্থলে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছিল, কিন্তু ওখান থেকে যাওয়ার কোনো রাস্তা ছিল না। ববিতা ক্লান্ত হয়ে একটা কবরে বসে পড়ে। তখনই ওই কবর থেকে একটা আজব আওয়াজ বেরোতে শুরু হয়। ববিতা আস্তে করে নিজের কান ওই কবরের ওপরে রেখে আওয়াজ শুনতে লাগলো। তখনই হঠাৎ ওই কবরে খুব জোরে একটা ধামাকা হলো, আর সেটা থেকে একটা সবাধার বেরিয়ে সামনে চলে আসে। ববিতা ওই ধামাকার আওয়াজ শুনে ওখানেই অজ্ঞান হয়ে যায়। তখনই ববিতার কানে কিছু আওয়াজ শুনতে পেল। আরে আপনি ঠিক আছেন তো? আপনি এখানে নির্জন কবরস্থানে একা কি করছেন? আপনি কে? আর আমি এখানে কি করে পৌঁছলাম? ববিতার একটু জ্ঞান ফিরে এলো। ববিতা নিজের সামনে এক অজানা ব্যক্তিকে দেখতে পেল। আপনি কে? আর এখানে কি করছেন? আমি এই কবরস্থানে কি করছি? আমি কিছুই বুঝতে পারছি না। আজ আমি কাজ থেকে বাড়ি ফিরে আসতে লেট হয়ে গেছি। যখন আমি কবরস্থান হয়ে পার করছিলাম তখন আমি যেন কোনো অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম, আর আমি এখানে দেখতে চলে এলাম। তখনই কাছে পড়ে থাকা কবর থেকে কারোর হাত বাইরে বেরিয়ে আসে আর ববিতার হাত টেনে ধরে। ববিতা ভয় পেয়ে চিৎকার করে। অমন ববিতার হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ওর হাতটা খুব খারাপভাবে আটকে গেছিল। এসব কি হচ্ছে? একটা কবরে রাখা মরা দেহ কারো হাত কি করে ধরতে পারে? এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। এসব আমার বোঝার ক্ষমতার বাইরে। অমন ববিতার হাত ছাড়ানোর অনেক চেষ্টা করতে থাকে। ববিতার হাত থেকে রক্ত বেরোতে শুরু হয়ে যায়। তখনই ববিতার হাত ওই কবর থেকে বাইরে চলে আসে। অমন আর ববিতা নিজেদের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে দৌড়তে শুরু করে। এখান থেকে বেঁচে পালানোর কোনো রাস্তা নেই। এটা কি করে হতে পারে? এখানে ভেতরে আসার রাস্তা তো আছে, কিন্তু বাইরে যাওয়ার রাস্তা নেই। এটা কোনো একটা ফাঁদ আমাদের ফাঁসানোর। পেছন থেকে ওই কবর থেকে একটা ভূত পায়ে হেঁটে ওখানে আসতে লাগলো, আর তার মুখ থেকে সবুজ জল গড়ে পড়ছিল। অমন আর ববিতা তাকে দেখে খুব বেশি ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালাতে শুরু করে। তখনই ববিতার পা কোনো একটা জিনিসে আটকে যায় আর ও নিচে পড়ে যায়। চলো আমার সঙ্গে। ও ববিতার পা ধরে টেনে নিয়ে এগিয়ে যেতে লাগলো। ববিতা নিজেকে থামানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ও এটা করতে অসমর্থ হয়ে গেল। তখনই ভূতের নজর অমনের উপর পড়ে যায় আর ববিতাকে ছেড়ে দিয়ে অমনের দিকে মুড়ে যায়। ববিতা ওখান থেকে উঠে দৌড়তে শুরু করে। তখনই ও কিছুর সাথে ধাক্কা খেয়ে যায়। ছেড়ে দাও আমাকে। আমি তোমার কি ক্ষতি করেছি? আমার প্রাণ নিও না, ছেড়ে দাও আমাকে। আরে শান্ত হও, শান্ত হও। তুমি কে আর তোমারই অবস্থা কে করলো? তুমি এত ভয় ভয় কেন রয়েছো? ভূত, ওই ভূত আমাদেরকে ছাড়বে না। তখনই ওই ভূত অমনের গলা ধরে তাকে নিজের হাতের মাঝে টিপে ঘুরিয়ে দেয়। অমন মাটিতে পড়ে যায় আর খুব খারাপভাবে কষ্ট পেতে লাগলো। না তো ওকে মৃত্যু আপন করছিল আর না তো জীবন ওকে নিজের স্থান দিচ্ছিল। এটা দেখে পীযূষ আর ববিতা প্রচন্ডভাবে ঘাবড়ে গেল। না, এটা শুধু একটা সন্নিপাত হতে পারে না।
যে আমরা তিনজনে একই দিনে একই কবরস্থানে এসেছি। কিন্তু এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এতে কোনো বড় শক্তির হাত রয়েছে, হ্যাঁ, যে আমাদের তিনজনকে এখানে ডেকে পাঠিয়েছে। ওই ভূত ওই দুজনের দিকে আসতে শুরু করে। দুজনে ভয় পেয়ে ওখান থেকে দৌড়তে লাগে। পীযূষ একটা গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে, আর ববিতা একটা কবরের পেছনে লুকিয়ে চুপচাপ বসে পড়ে। ভয় পেয়ে দুজনেরই খুব খারাপ অবস্থা। অমন ওখানেই পড়ে থেকে ছটপট করছিল। তখনই ববিতা ওখানে কারো আসার আওয়াজ শুনতে পেয়ে যায়। ববিতা লুকিয়ে সেটাকে দেখতে লাগে। ওর মা ওর ভাইকে ওখানে নিয়ে আসে। ববিতা দৌড়ে গিয়ে ওর মায়ের গলা জড়িয়ে ধরে। মা, তুমি এখানে কি করে এলে? এখান থেকে পালিয়ে যাও, এখানে আসার তো রাস্তা আছে, কিন্তু ফিরে যাওয়ার নেই। এটা এটা তুমি কি করে জানতে পারলে? আর এত রাত্রে তুমি নির্জন কবরস্থানে ভাইয়ের সঙ্গে কি করছো? তুমি এখনো বুঝতে পারলে না? এই সব আমার ষড়যন্ত্র। তোমাদের তিনজনকে আমি এখানে ডেকে পাঠিয়েছি। ববিতা এটা শুনে ওর হোশ উড়ে গেল। আজ অমাবস্যার কালো রাত তোমাদের তিনজনকে একটা কথা জুড়ে দিচ্ছে। তোমাদের তিনজনেই অমাবস্যার কালো রাতে জন্মেছিলে। আজ আমি তোমাদের তিনজনেরই বলি চড়িয়ে দেব। আর এটা করলে আমার ছেলে আগের মতো একদম ঠিক হয়ে যাবে। তুমি কি ধরনের মা? নিজের ছেলের জন্য তুমি তিনটে অসহায় মানুষের প্রাণ কেড়ে নিচ্ছ। তখনই পেছন থেকে ওই ভূত এসে ববিতাকে নিয়ে যেতে লাগলো। ববিতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ও তার চঙ্গুল থেকে বেরোতে পারল না। ওই ভূতটা সুমন, পীযূষ আর ববিতাকে গাছে উল্টো দিকে ঝুলিয়ে দেয়। খুব ভালো কাজ করেছো তুমি। একটা বাজতে চলেছে, একটার সময় আমি এই তিনজনের বলি চড়াবো। তিনজনের রক্তে স্নান করা মাত্রই আমার ছেলে একদম ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। সরিতা হাতে তলোয়ার নিয়ে ওই তিনজনের গলা কাটার জন্য এগিয়ে যাচ্ছিল। তখনই তার পা একটা কবরে পড়ে যায়, আর ওই কবরটা খুলে যায়, আর সরিতা তার মধ্যে পড়ে যায়, আর ওই কবরটা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। সুমন, পীযূষ আর ববিতা তিনজনেই নিজের থেকে ওই গাছ থেকে নিচে পড়ে যায়। পীযূষ অজ্ঞান অবস্থায় ওই কবরের দিকে দেখে, যার মধ্যে সরিতা পড়ে গেছিল। মা, মা, তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো। ওই কবরটা পীযূষের মায়ের ছিল। ওই ভূতটা রেগে গিয়ে গাছ উবড়িয়ে ছুঁড়ে ফেলে দেয়, আর সরিতার ছেলের পেটে নিজের নখ ঢুকিয়ে তার নাড়ি ভুঁড়ি কেটে খেতে থাকে। ববিতা, সুমন আর পীযূষ পরের দিন সকালে জ্ঞান ফিরল। তিনজন ওই কবরস্থানের বাইরে ছিল। তিনজন নিজের নিজের রাস্তায় চলে গেল। কিন্তু ওই রাতটা তিনজনের জীবনের ভয়ানক রাত হয়ে গেল, যেটা ওই তিনজন কখনো ভুলতে পারবে না। একটা মা তার ছেলেকে ঠিক করার জন্য অন্য কারোর ছেলের প্রাণ নিয়ে নিচ্ছিল, আর একটা মা মরে গিয়েও নিজের ছেলের প্রাণ বাঁচাচ্ছিল। ওই ভয়ঙ্কর রাত আমাদের জীবনে চিরকাল জীবন্ত থাকবে। শহর থেকে দূরে ঘন সবুজ জঙ্গল আর উঁচু উঁচু পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম ছিল, নাম রামপুর, যেখানে গ্রাম প্রধান রাম সিং তার দুই ছেলে জয় এবং বিজয়ের সঙ্গে সুখে শান্তিতে বাস করতেন। কিন্তু হঠাৎই রাম সিং ভয়ানক অসুস্থ হয়ে পড়লেন। ভাই বিজয়, বাবার শরীরটা দিন দিন একটু বেশি খারাপ হয়ে যাচ্ছে। তুই তাড়াতাড়ি যা আর গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আয়। আমি ততক্ষণ বাবার সঙ্গেই আছি। ঠিক আছে দাদা, আমি যাচ্ছি আর এক্ষুনি ফিরে আসছি।
ডক্টর ম্যাডাম, ডক্টর ম্যাডাম, ডক্টর ম্যাডাম। আরে 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 বিজয়, আগে শ্বাস নাও ঠিক করে। কি হয়েছে? বাবার শরীরটা খুব খারাপ করেছে। ডক্টর ম্যাডাম, আপনি তাড়াতাড়ি চলুন আমার সাথে, যদি দেরি হয়ে যায়। ও গড, এই ব্যাপার নাকি? একদম সঠিক সময় চলে এসেছো তুমি। আর একটু লেট করে এলেই আমি তো অন্য গ্রামে চলে যাচ্ছিলাম। নাও চলো তাড়াতাড়ি। আমি কি আর বাঁচবো না ডাক্তার ম্যাডাম? আরে কি প্রধান মশাই, এইরকম কথাবার্তা বলে কেন নিজের ছেলেদের ভয় দেখাচ্ছেন আপনি? তুমি কেন বয়স্ক মানুষের সাথে মজা করছো? পৃথিবী ছেড়ে চলে যাওয়াটাই তো সব থেকে বড় সত্য। এতে লুকোনোর কি আছে? কিচ্ছু হয়নি আপনার, সাধারণ সর্দি কাশি হয়েছে মাত্র। সত্যি ছোট হোক কিংবা বড়, এখনো আপনাকে অনেক বছর বাঁচতে হবে, এটাই ফাইনাল। বিজয়, এই দুটো ওষুধ তোমাকে আনতে হবে। একটা ডোজ এখনই দিয়ে দেবে ঘুমানোর আগে, আর একটা কাল সকালে, আর তৃতীয়টা কাল সন্ধেবেলা। যদিও কাজ প্রথম ডোজেই হয়ে যাবে, তোমরা দেখতে পেয়ে যাবে। ডক্টর ম্যাডাম, সব ঠিক হয়ে যাবে তো? আরে কি হয়েছে কি তোমাদের সকলের? এত নেগেটিভ কেন ভাবছো? ভাই বিশ্বাস করো, ওনার সাধারণ সর্দি কাশি হয়েছে। আমায় বিশ্বাস করো, সব ঠিক হয়ে যাবে। এখন আর কোনো কথা নয়, আমি আসছি। ডক্টর ম্যাডাম, আকাশের অবস্থা খুব খারাপ হতে চলেছে। এরম অবস্থায় আপনার যাওয়াটা ঠিক হবে না। আমার কথা শুনুন, বৃষ্টি থামা অবধি আপনি এখানেই থেকে যান। জয়, ডক্টর ম্যাডামকে গেস্ট হাউসে নিয়ে যাও। আরে কিন্তু আসলে এটা হয় না। ডক্টর ম্যাডাম, আমাদের কোনো অসুবিধা হবে না। এটা নিজেরই বাড়ি মনে করুন। আসুন আমার সাথে। তুমি ডক্টর ম্যাডামকে ওনার ঘর দেখিয়ে দাও, ততক্ষণ আমি ওষুধটা নিয়ে আসি। এই লোকগুলো তো খুবই সহজ সরল, কিন্তু ওরা হয়তো জানে না আমাকে এখানে আটকে রেখে নিজেদের মৃত্যুকেই ডেকে আনছে। নিজের কপালে চিন্তার কিছু ভাঁজ নিয়ে সেই মহিলা ডাক্তারটি জয়ের পেছনে পেছনে গেস্ট হাউসে পৌঁছল। আর বিজয় ওষুধের দোকান থেকে ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নিয়ে এলো, আর তার বলা ডোজ তাদের বাবাকে খাইয়ে দিল। এরপর ওই খারাপ আবহাওয়ার রাতে সবাই চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু রাত 12টা বাজতেই হঠাৎই গ্রাম প্রধান মহাশয় জেগে উঠলেন। ডাক্তার ম্যাডাম ঠিকই বলেছিলেন, একটা ওষুধ খাওয়ার সাথে সাথেই আমি একদম সুস্থ হয়ে গেছি, দুর্বলতাও চলে গেছে। আমি বরং একটু জল খাই। আরে এই আওয়াজটা কিসের? জয়, বিজয়, আরে অপদার্থ দুটো ওঠ, তাড়াতাড়ি ওঠ। কি কি হয়েছে বাবা? মনে হচ্ছে কোনো বন্য জন্তু গেস্ট হাউসে ঢুকে পড়েছে। ওই ডাক্তার আবার কোনো বিপদে যেন না পড়েন। ওনাকে গিয়ে আমাদের বাঁচাতে হবে। আরে বাবা, তাড়াতাড়ি চলো। প্রধান মহাশয় রাম সিং জয় বিজয়কে সঙ্গে নিয়ে গেস্ট হাউসের দিকে এগোলেন। তারা দেখতে পেলেন ডক্টর রূপমতি দেওয়ালের দিকে মুখ করে সোজা দাঁড়িয়ে আছেন। তারা দেখলেন ওই মহিলা ডাক্তারের মুখ নড়ছে। তাদের মনে হলো যেন সে কিছু একটা খাচ্ছে। দেখে বিজয় ভয় পেয়ে বলে উঠল, বাবা, আমার ভয় লাগছে। আমি বলছি কি, আমরা ফিরে যাই। চুপ কর ভীতু কোথাকারে। উপরওয়ালা হাতির মতো শরীর দিয়েছে, তবুও বলছিস তোর ভয় লাগছে? ডক্টর মা, তুমি ঠিক আছো তো? ডক্টর মা। ও মা গো, এ কি দেখছি আমি? আমি যেই হই না কেন, আমার খিদে পেয়েছে। এসো আমার কাছে, এসো।
আমি তোমাদের হৃদয়গুলো খেয়ে খিদে মেটাতে চাই। এসো আমার কাছে, এসো। আরে বোকার দল, কি দেখছিস হাঁ করে? বেরো এখান থেকে তাড়াতাড়ি, দরজা বন্ধ করে দে, নাহলে ও আমাদেরকে মেরে ফেলবে রে। হ্যাঁ হ্যাঁ, চলো। দরজা খোলো, দরজা খোলো। দরজা খোলো। আরে বলদগুলো, এই ডাক্তারের জায়গায় কাকে তোরা ঘরে তুলে এনেছিস? বাবা, আমি তো প্রাণ বাঁচানোর জন্য ডক্টরকে ডাকতে বলেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে ও আসলে একজন ডাইনি। বাবা, আমার এবার সত্যিকারের ভয় লাগছে। এবার আমরা কি করব? যাই হোক না কেন, আমাদের মনে সাহস রেখে কাজ করতে হবে। বাবা, ডক্টর ম্যাডামের তো বেশ ভালোই গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। আমি একজন তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসছি। ততক্ষণ তোমরা এই ডাইনিটাকে বাইরে বেরোতে দিও না যেন। নিজের এই কথা বলেই জয় সঙ্গে সঙ্গে তান্ত্রিক বাবাকে ডাকতে চলে গেল। সে চলে যাবার পর গেস্ট রুমের দরজা কিন্তু ওই ডাইনিকে বেশিক্ষণ আটকে রাখতে পারল না। আমার কবলে যে একবার এসেছে সে আর বাঁচেনি, বুঝেছো? পালাও, দেখি কত দূর পালাতে পারো। পালিয়ে যেখানে যাবে সেখানেই আমি পৌঁছে যাব। কোথায় পালাবে তোমরা? আমি এবার তোমাদের দুজনকে মেরে তোমাদের দুজনের হৃদয় খেয়ে ফেলবো। বিজয়! সেই ডাইনি বিজয়কে ধরে মারবার জন্য নিজের হাত দুটো ক্রমশ বাড়িয়ে দিল, কিন্তু ধরবার মুহূর্তের ঠিক আগেই তার মাথায় কেউ যেন মোটা ডান্ডা দিয়ে আঘাত করলো, কিন্তু ডাইনির তাতে কিছুই হলো না। এই দাঁড়া ডাইনি! কি ব্যাপার? আরো একটা শিকার? আজ তো আমি লটারি পেয়ে গেছি। আমার পরিবারের থেকে দূরে সরে যা ডাইনি, তোর শেষ সময় চলে এসেছে। না না, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যে আমায় ভয় পেয়ে দূরে না সরে গিয়ে আপনারা লড়াই করে আমার অন্তরের ডাইনিকে হারিয়ে দিয়েছেন। কিন্তু ডক্টর মা, তোমার এই অবস্থা হলো কি করে? আজ থেকে 10 দিন আগে সন্ধেবেলা গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলাম, তখনই একটা বিশাল আকার গাছের নিচে আমার গাড়ি খারাপ হয়ে যায়। আর ওই গাছেই একটা ডাইনি থাকতো। ও আমায় নিজের বশে করে নেয়। তখন থেকে রোজ রাত 12টার সময় আমি ডাইনি সেজে মানুষকে হত্যা করছিলাম। কিন্তু ভগবানের অশেষ কৃপা যে আপনারা আমায় সেই ডাইনি থেকে মুক্ত করেছেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে এক ডাইনির কবল থেকে ডাক্তার মুক্ত হলো, আর সেই সঙ্গে গ্রাম প্রধান এবং তার 2 ছেলেও প্রাণে বেঁচে গেল। কিন্তু সকলের ভাগ্যে এমনটা হয় না।